গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা আত্মজীবনী আমার ছেলেবেলা। আজ এর তৃতীয় পর্ব। মাথামোটা শঙ্কর এবং গ্রিন বয়েজ ফুটবল ক্লাব। 3 থেকে 4-এ উঠব। বার্ষিক পরীক্ষা এসে গেছে। বাড়িতে বাড়িতে পড়াশোনার ধুম। আমি নির্বিকার। বই নিয়ে বসতে ভালো লাগে না, যদিও পড়তে বসতে হয়। সেই বসাটা পুরোপুরি ভান। সবাই দেখল আমি বই নিয়ে বসে আছি এই পর্যন্তই। তখন প্রতি সন্ধ্যায় সিলেট শহরে মজাদার ব্যাপার হতো। তার নাম লেমটন লেকচার। কথাটা বোধ হয় লণ্ঠন লেকচার, এর বিকৃত রূপ। ভ্রাম্যমাণ গাড়িতে করে জায়গায় জায়গায় সিনেমা দেখানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, এইসব ভালো ভালো জিনিস। আমাদের কাজের ছেলে রফিক খোঁজ নিয়ে আসে আজ কোথায় লেমটন লেকচার হচ্ছে। মুহূর্তে আমরা দুজন হাওয়া। রফিক তখন আমার বন্ধুস্থানীয়। তার কাছ থেকে বিড়ি খাওয়ার উপর কোর্স নিচ্ছি। বিড়ি খেলে কচি পেয়ারা পাতা চিবিয়ে মুখের গন্ধ নষ্ট করতে হয়, এসব গুহ্যবিদ্যা শিখে নিচ্ছি। এই জাতীয় শিক্ষায় আমার আগ্রহের কোনো অভাব দেখা যাচ্ছে না। লেমটন লেকচারের ভূত আমার ঘাট থেকে নামানোর অনেক চেষ্টা করা হলো, নামানো গেল না। মা হাল ছেড়ে দিলেন। এখন আর সন্ধ্যা হলে পড়তে বসতেও বলেন না। আমি মোটামুটি সুখী আছি বলা চলে। এমন এক সুখের সময় মাথামোটা শঙ্কর খুব উত্তেজিত ভঙ্গিতে বলল, তার মা তাকে বলেছেন সে যদি ক্লাস 3 থেকে পাশ করে 4-এ উঠতে পারে তাহলে তাকে ফুটবল কিনে দিবেন। সে আমার কাছে এসেছে সাহায্যের জন্য, কি করে এক ধাক্কায় পরের ক্লাসে উঠা যায়। একটা চামড়া ফুটবলের আমাদের খুবই শখ। সেই ফুটবল এখন মনে হচ্ছে খুব দূরের ব্যাপার নয়। সেদিনই পরম উৎসাহে শঙ্করকে পড়াতে বসলাম। যে করে হোক তাকে পাশ করাতে হবে। দুজন একই ক্লাসে পড়ি। এখন সে ছাত্র, আমি শিক্ষক। ওকে পড়ানোর জন্য নিজেকে প্রথম পড়তে হয়, বুঝতে হয়। যা পড়াই কিছুই শঙ্করের মাথায় ঢোকে না। মনে হয় তার 2 কানে রিফ্লেক্টর লাগানো। যা বলা হয় সে রিফ্লেক্টরে ধাক্কা খেয়ে ফিরে আসে। ভেতরে ঢুকতে পারে না। যাই হোক, প্রাণপণ পরিশ্রমের ছাত্র তৈরি হলো। দুজন পরীক্ষা দিলাম। ফল বের হলে দেখা গেল আমার ছাত্র ফেল করেছে এবং আমি স্কুলের সমস্ত শিক্ষকদের স্তম্ভিত করে প্রথম হয়ে গেছি। ফুটবল পাওয়া যাবে না এই দুঃখে রিপোর্ট কার্ড হাতে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলাম। এই ক্ষুদ্র ঘটনা বাবাকে খুব মুগ্ধ করলো। বাসায় যেই আসে বলেন, আমার এই ছেলে কাণ্ড শুনুন, পরীক্ষায় ফার্স্ট হয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে। কারণ হলো, এই ঘটনার আরেকটি সুফল হলো, বাবা মাকে ডেকে বলে দিলেন কাজলকে পড়াশোনা নিয়ে কখনো কিছু বলার দরকার নেই। ও ইচ্ছা হলে পড়বে, ইচ্ছা না হলে না। তাকে নিজের মতো থাকতে দাও। আমি পরিপূর্ণ স্বাধীনতা পেয়ে গেলাম। এই আনন্দের চেয়েও বড় আনন্দ, বিশেষ বিবেচনায় মাথামোটা শঙ্করকে প্রমোশন দিয়ে দেওয়া হলো। তার মা সেই খুশিতে তাকে একটা 1 নম্বরী ফুটবল এবং পাম্পার কিনে দিলেন। গ্রিন বয়েজ ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা হলো। আমি ক্লাবের প্রধান এবং শঙ্কর আমার অ্যাসিস্ট্যান্ট। আমাদের বাসার কাজের ছেলে রফিক আমাদের ফুলব্যাক। অসাধারণ খেলোয়াড়। নানার বাড়ি দাদার বাড়ি। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মাকে আজ অন্যরকম লাগছে। তার চেহারায় খুকি খুকি ভাব চলে এসেছে। কথা বলছেন অনেকটা সুরেলা গলায়। ব্যাপারটা কি? অসাধারণ ব্যাপার একটা ঘটেছে। আমরা নানার বাড়ি এবং দাদার বাড়ি বেড়াতে যাচ্ছি। আমার শৈশবের সবচেয়ে আনন্দময় সময় হচ্ছে এই 2 জায়গায় বেড়াতে যাওয়া। প্রতি 2 বছর পর পর একবার তা ঘটত। আমার মনে হতো এত আনন্দ, এত উত্তেজনা সহ্য করতে পারবো না, অজ্ঞান হয়ে যাব। আমরা ছুটিতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। ছুটি। সিলেট মেলে রাতে চড়ব। গভীর রাতে সেই ট্রেন ভৈরবের ব্রিজে উঠবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি আমাদের ডেকে তোলা হবে। গভীর বিস্ময় দেখব ভৈরবের ব্রিজ। ভোরবেলায় ট্রেন পৌঁছবে গৌরীপুর জংশন। ঘুম ভাঙবে চাওয়ালাদের অদ্ভুত গলা, চা গ্রাম শব্দে। মিষ্টি লুচি দিয়ে সকালের নাস্তা, 4 থেকে 5 ঘন্টা গৌরীপুর জংশনের যাত্রা বিরতি। কি আনন্দ!
কি আনন্দ! স্টেশনের এক মাথা থেকে অন্য মাথায় ঘুরে বেড়াও। ওভারব্রিজে উঠে তাকিয়ে দেখো পিপিলিকার শাড়ির মতো ট্রেনের সারি। দূরের দিগন্তে বিস্তৃত ধানের ক্ষেত, সেই ক্ষেতে নেমেছে সাদা বকের দল। তারা উড়ে উড়ে যাচ্ছে, আবার এসে বসেছে। আরো অনেক দূরে মেঘের কোলে নীলরঙা গাঢ় পাহাড়। এইগুলি কি এই পৃথিবীর দৃশ্য? না, এই পৃথিবীর দৃশ্য নয়। ধুলো মাটির এই পৃথিবী এত সুন্দর হতে পারে? নানার বাড়ি পৌঁছতে পৌঁছতে নিশু রাত, কিন্তু স্টেশন গমগম করছে। নানার বাড়ি এবং তাদের আশেপাশের বাড়ির সব পুরুষ চলে এসেছেন, মহিলারাও এসেছেন। তারা স্টেশনে ঢোকেননি, একটু দূরে হিন্দু বাড়িতে দাঁড়িয়ে আছেন। দরজা দিয়ে নামার সুযোগ নেই, তার আগেই আমাকে কেউ হাত বাড়িয়ে জানালা দিয়ে কোলে তুলে নিয়েছেন। একজনের কোল থেকে আরেকজনের কোলে ঘুরছি। মা খুশিতে ক্রমাগত কাঁদছেন। আহা, কি আনন্দময় দৃশ্য! দুটি হ্যাজাক বাতিতে রাস্তা আলো করে আমরা রওনা হলাম। দুপাশে অন্ধকার করা গাছপালা রাজ্যে জোনাকি জ্বলছে, নিভছে। ওই তো দেখা যাচ্ছে কালীবাড়ি। মা কালী জিপ করে বের করে শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। নানার বাড়ি পৌঁছতে তাহলে দেরি নেই। অসংখ্য শিয়াল একসঙ্গে ডাকছে। রাত্রি প্রথম প্রহর শেষ হলো বোধ হয়। একবার বলেছি, আবার বলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময় কেটেছে নানার বাড়িতে। বাড়ির 3টা ভাগ, মূল বসত বাড়ি, মাঝের ঘর, বাংলা ঘর। বাংলা ঘরের সামনে প্রকাণ্ড খাল। বর্ষায় সেই খাল কানায় কানায় ভরা থাকে। ঘাটে বাঁধা থাকে নৌকা। কাউকে বললেই নৌকা নিয়ে খানিকটা ঘুরিয়ে আনে। মূল বাড়ির পেছনে ঘন জঙ্গল, এমনই ঘন যে গাছের পাতা ভেদ করে আলো আসে না। সেই জঙ্গলের ভেতর সার দেয়াল। সার দেয়াল হলো পাঁচিল দিয়ে ঘেরা নানাদের শক্তিমান পূর্বপুরুষদের কবরস্থান। জঙ্গলে কত বিচিত্র ফলের গাছ, লটকান, ডেউয়া, কামরাঙ্গা। চারপাশে কত বিচিত্র চরিত্রের মানুষ। আমাদের মন ভোলানোর জন্য সবার সে কি চেষ্টা! আমার এক মামা, নজরুল মামা, কোত্থেকে ভাড়া করে ধোপাদের এক গাধা নিয়ে এলেন। গাধা যে আসলেই গাধা সেটা বোঝা গেল। 7 চড়ে রানী, পিঠে চড়ে বসো, পিঠ থেকে নামো, কিছু বলবে না, শুধু পেছনের দিকে যাওয়া নিষেধ। হঠাৎ লাথে বসাতে পারে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ঘুড়ি উড়ানো হবে। সেই ঘুড়ি নৌকার পালের চেয়েও বড়। একবার আকাশে উঠলে প্লেনের মতো আওয়াজ হতে থাকে। ঘুড়ি বেঁধে রাখতে হয় গাছের সঙ্গে, নয়তো উড়িয়ে নিয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা লাটিম খেলা, প্রকাণ্ড এক লাটিম। লাটিম ঘোরানোর জন্য লোক লাগে 2জন। লাটিম ঘুরতে থাকে ভোঁ ভোঁ আওয়াজে। আওয়াজে কানে তালা ধরে যায়। একটু রাত বাড়লে ফাডার টাক্কর, পাঠার টক্কর। 2টি হিংস্র ধরনের বাঁকা শিঙের পাঠার মধ্যে যুদ্ধ। 2 প্রান্ত থেকে এরা ঘাড় বাঁকিয়ে ছুটে আসবে। প্রচণ্ড শব্দে একজনের শিং অন্যজন আঘাত করবে। আগুনের ফুলকি বের হবে শিং থেকে। শুরু হবে মরণপণ যুদ্ধ। ভয়াবহ দৃশ্য। মামাদের কেউ গভীর রাতে আমাদের ঘুম থেকে ডেকে তুলবেন। তারা আউল্লা দিতে যাচ্ছেন, সঙ্গে যাব কিনা। ব্যাপারটা হলো আলো দিয়ে মাছ মারা। অল্প পানিতে হ্যাজাকের তীব্র আলো ফেলা হয়। সেই আলোয় দেখা যায় শিং, মাগুর শুয়ে আছে। আলোতে এদের চোখ ধাঁধিয়ে যায়, নড়তে চড়তে পারে না। তখন থোড় দিয়ে তাদের গেঁথে ফেলা হয়। খুব ভোরে নানাজানের সঙ্গে ভ্রমণ। নানাজানের হাতে দুনলা বন্দুক। তিনি যাচ্ছেন বিলের দিকে, আমরা পেছনে পেছনে আছি। ছড়রা গুলিতে 3-4টা বক একসঙ্গে মারা পড়ল। মৃত পাখিদের ঝুলিয়ে আমরা এগুচ্ছি। নাকে আসছে মাটির গন্ধ, মৃত পাখিদের রক্তের গন্ধ, বালুতের গন্ধ। সারাদিন পুকুরে ঝাপাঝাপি, নিশুতি রাতে ঘুম ভেঙে টিনের চালে বৃষ্টির শব্দ শোনা। এই আনন্দের যেমন শুরু নেই, তেমনি শেষও নেই। ছোটদের শোবার ব্যবস্থা মাঝের ঘরে, ঢালাও বিছানা। বিছানার এক প্রান্তে মা বসে আছেন, পরিচিত জনরা আসছে, গল্প হচ্ছে, পান খাওয়া হচ্ছে, রাত বাড়ছে। কি চমৎকার সব রাত! নানার বাড়ি ঘিরে আমার অদ্ভুত সব স্মৃতি। মাঝে মাঝে স্বপ্ন দৃশ্যের মতো এরা উঠে আসে, জীবনের সঙ্গে মেলাতে পারি না। কয়েকটি স্মৃতি উল্লেখ করছি। সাপে কাটা রোগীকে ওঝা চিকিৎসা করছে। এই দৃশ্য নানা বাড়িতেই প্রথম দেখি।
রোগী জলচৌকিতে বসে আছে। ওঝা মন্ত্র পড়তে পড়তে হাত ঘোরাচ্ছে। সেই ঘুরন্ত হাত অতি দ্রুত নেমে আসছে রোগীর গায়ে। চিকিৎসার শেষ পর্যায়ে কাইক্কা মাছের কাঁটা দিয়ে রোগীর পা থেকে দূষিত রক্ত বের করা হচ্ছে। মেঘের ডাক শুনে ঝাঁক বেঁধে কই মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে আসছে এবং প্রাণপণ চেষ্টা করছে শুকনো দিয়ে কোনো এক গন্তব্যে যেতে। কেন তারা বর্ষার প্রথম মেঘ গর্জনে এমন পাগল হয় কে বলবে? ভূতে পাওয়া রোগীর চিকিৎসা করতেও দেখলাম ভূতের ওঝা এসে রোগীর সামনে ঘর কেটে সেই ঘরে সরিষা ছুঁড়ে ছুঁড়ে মারছে। রোগীর যন্ত্রণায় ছটফট করতে করতে বলছে, আর মারিস না, আর মারিস না। এক হিন্দু বাড়িতে নপুংসক শিশুর জন্ম হলো। কোত্থেকে খবর পেয়ে একদল হিজড়া উপস্থিত। শুরু হলো নাচানাচি। নাচানাচির এক পর্যায়ে এরা গা থেকে সব কাপড় খুলে ফেলল। ঝুড়ি ভর্তি করে ডিম নিয়ে এসেছিল, সেই সব ডিম ছুঁড়ে মারতে লাগলো বাড়িতে। এক সময় শিশুটি তাদেরকে দিয়ে দেওয়া হলো। মহানন্দে তারা চলে যাচ্ছে। ব্যাকুল হয়ে কাঁদছে শিশুটির মা। হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন একটি দৃশ্য আমার নিজের চোখে দেখা। এক সন্ধ্যায় নানার বাড়িতে ঢিল পড়তে লাগলো। ছোট ছোট ঢিল নয়, ক্ষেত থেকে উঠিয়ে আনা বিশাল মাটির চাঙড়। নানিজান বললেন, কয়েকটা দুষ্ট জিন আছে, মাঝে মাঝে এরা উপদ্রব করে, তবে ভয়ের কিছু নাই, এইসব ঢিল কখনো গায়ে লাগে না। ব্যাপারটা পরীক্ষা করবার জন্য উঠোনে খানিকক্ষণ ছোটাছুটি করলাম। আশেপাশে ঢিল পড়ছে, গায়ে পড়ছে না, বেশ মজার ব্যাপার। নিশ্চয়ই এর অলৌকিক কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা থাকলেও আমার জানা নেই, জানতেও চাই না। নানার বাড়ির অনেক রহস্যময় ঘটনার সঙ্গে এটিও থাকুক, সব রহস্য ভেদ করে ফেলার প্রয়োজনই বা কি। এবার দাদার বাড়ি সম্পর্কে বলি। দাদার বাড়ির এক বিশেষ পরিচিতি ওই অঞ্চলে ছিল এবং খুব সম্ভব এখনো আছে। মৌলবী বাড়ি। এই বাড়ির নিয়মকানুন অন্য সব বাড়ি থেকে শুধু যে আলাদা তাই না, ভীষণ রকম আলাদা। মৌলবী বাড়ির মেয়েদের কেউ কোনোদিন দেখেনি, তাদের গলার স্বর পর্যন্ত শোনেনি। এই বাড়িতে গান বাজনা নিষিদ্ধ। আমরা দেখেছি ভেতরের বাড়িতেও বড় বড় পর্দা। একই বাড়িতে পুরুষদের মেয়েদের সঙ্গে দূরত্ব রক্ষা করে চলতে হতো। ভাবের আদান প্রদান হতো ইশারায় কিংবা হাততালিতে। যেমন পর্দার এপাশ থেকে দাদাজান একবার হাততালি দিলেন, তার মানে তিনি পানি চান। দুবার হাততালি, পান সুপারি। তিনবার হাততালি, মেয়েদের গলার স্বর শোনা যাচ্ছে, আরো নিঃশব্দ হতে হবে। আমাদের হলো পীর বংশ। দাদার বাবা জাহাঙ্গীর মুন্সি ছিলেন এই অঞ্চলের নামই পীর সাহেব। তাকে নিয়ে প্রচলিত অনেক গল্পকাথার একটি গল্প বলি। জাহাঙ্গীর মুন্সি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন। সেই আমলে যানবাহন ছিল না, 10 মাইল পথ হেঁটে যেতে হলো। দুপুরে পৌঁছলেন। মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে ফেরার পথে বললেন, মা, আমার পাঞ্জাবির একটা বোতাম খুলে গেছে, তুমি সুই সুতা দিয়ে একটা বোতাম লাগিয়ে দাও। বোতাম ঘরে আছে তো? মেয়ে বোতাম লাগিয়ে দিল। তিনি 10 মাইল হেঁটে বাড়ি ফিরলেন। বাড়িতে পা দেওয়া মাত্র মনে হলো বিরাট ভুল হয়েছে। তার কন্যা যে বোতাম লাগালো, সে কি স্বামীর অনুমতি নিয়েছে? স্বামীর বিনা অনুমতিতে স্বামীর সংসারের জিনিস ব্যবহার করা তো ঠিক না। তিনি আবার রওনা হলেন। অনুমতি নিয়ে আসা যাক। আবার 20 মাইল হাঁটা। আমি নিজে অবশ্য এই গল্প অন্যভাবে ব্যাখ্যা করি। আমার ধারণা, মেয়ের বাড়ি থেকে ফিরে এসে তার মন খুব খারাপ হয়ে গেল। আবার মেয়েকে দেখার ইচ্ছা হলো। একটা অজুহাত তৈরি করে রওনা হলেন। দাদার বাড়ির কঠিন সব অনুশাসনের নমুনা হিসেবে একটা গল্প বলি। আমার ফুপুরা খুব সুন্দরী। পীর সাহেবের পরিবারের বংশধররা সচরাচর রূপবান হয়। তারাও ব্যতিক্রম নন। দুজন ফুপুই পরীর মতো। বড় ফুপুর বিয়ের বয়স হলে বাবা তার জন্য একজন ছেলে পছন্দ করলেন। ছেলে বাবার বন্ধু, ইংরেজি সাহিত্যে এমএ। ছেলেও অত্যন্ত রূপবান। বাবা তার বন্ধুকে সঙ্গে করে গ্রামের বাড়িতে এলেন। দাদাজানের ছেলে পছন্দ হলো। মেয়ে দেখানো হলো। কারণ ধর্মে নাকি বিধান আছে, বিয়ের আগে ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে অন্তত একবার দেখতে পারবে। ছেলে মেয়ে দেখে মুগ্ধ। সেই রাতের কথা, বাবা তার বন্ধুকে নিয়ে বেড়াতে বের হয়েছেন। খোলা প্রান্তরে বাবার বন্ধু গান ধরল। রবীন্দ্রনাথের গান তখন শিক্ষিত মহলে গাওয়া শুরু হয়েছে।
গানটি হলো আজই এ বসন্তে। গান গাওয়ার খবর দাদাজানের কানে পৌঁছল। তিনি বাবাকে ডেকে নিয়ে বললেন, এই ছেলে যে গান জানে তা তো তুমি বলো নাই। বাবা বললেন, হ্যাঁ, সে গান জানে। এখানে মেয়ে বিয়ে দেব না। তুমি জেনে শুনে গান জানার ছেলে এ বাড়িতে আনলে কেন? গান গাওয়া ক্ষতি কি? লাভ ক্ষতির ব্যাপার না। আমরা কয়েক পুরুষ ধরে যে নিয়ম মানছি, আমার জীবিত অবস্থায় তার কোনো ব্যতিক্রম হবে না। তুমি যদি রাগ করো, আমার কিছু বলার নাই। রাগ করে বাড়িতে আসা বন্ধ করলেও করতে পারো। দাদাজান তার মেয়েকে ডেঞ্চে দেখে শুনে পৃথিবী থেকে দূরে সরে থাকা একটি পরিবারে বিয়ে দিয়ে দিলেন। আমরা যখন দাদার বাড়িতে বেড়াতে যেতাম, খবর পেয়ে বড় ফুপু আসতেন পালকি করে। পালকি অনেক দূরে অপেক্ষা করত। ফুপুর স্বামী খোঁজ দিতে আসতেন আমরা যে এসেছি আমাদের সঙ্গে কলের গান আছে কিনা। যদি জানতেন কলের গান আছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে ফিরে যেতেন। ধীরে ধীরে দাদার বাড়ি মানসিকতা পরিবর্তন হয়। যে গান এই বাড়িতে নিষিদ্ধ ছিল সেই গানও চালু হয়, দাদার নির্দেশেই হয়। আমার ছোট বোন শেফুর গলায় তোরা দেখে যা আমি না মায়ের কোলে গান শোনার পর দাদা যার নির্দেশ দেন গান চলতে পারে। দাদার বাড়ি প্রসঙ্গে অদ্ভুত একটা কথা বলি। দাদার বাবা জাহাঙ্গীর মুন্সির ইচ্ছা মৃত্যু হয়েছিল। দাদা জানেরও ইচ্ছা মৃত্যু হয়। মৃত্যুর 7 দিন আগে সবাইকে ডেকে তিনি তার মৃত্যুর সময় বলেন, কেউ মনে কোনো আফসোস রাখবেন না, মন শান্ত করো। আমাকে কেউ যদি বিশেষ কোনো সেবা যত্ন করতে চাও করতে পারো। দাদাজানের বলার সময়ই তার মৃত্যু হয়। মৃত্যু হয় সজ্ঞানে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমার ছোট চাচাকে ডেকে বলেন, আমি তাহলে যাই। পৃথিবী বড়ই রহস্যময়। দাদাজানদের বাড়িঘর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম গোছানো। মানুষগুলি হইচই করে কম, কাজ করে বেশি। দাদার বাড়িতে আমাদের অবাধ স্বাধীনতা ছিল না। দাদাজান আমাদের চোখে চোখে রাখতেন, আদব কায়দা ভদ্রতা শেখাতেন। সন্ধ্যাবেলা নামাজ শেষ করে গল্প করতে বসতেন, সবে এসবের গল্পের মতো। গল্পের শেষে একটা মোরাল থাকতো। মোরাল আছে এমন গল্প ভালো লাগার কথা নয়, কিন্তু দাদাজানের গল্প ভালো লাগতো। মুগ্ধ হয়ে শুনতাম। নানার বাড়ি থেকে দাদার বাড়িতে এলে শুরুতে খানিকটা দমবন্ধ লাগতো, তবে দাদার বাড়িরও আলাদা মজা ছিল। বাড়ির বাংলা ঘরে 2টি কাঠের আলমিরায় ছিল অসংখ্য বই। আসলে এই 2টি আলমিরা নিয়ে একটা পাবলিক লাইব্রেরি, আজিমুদ্দিন আহমেদ পাবলিক লাইব্রেরি। আজিমুদ্দিন আহমেদ আমার দাদার নাম। তার জীবদ্দশাতেই তার নামে বাবাই লাইব্রেরি করেন। লাইব্রেরির চাঁদা মাসে 1 আনা। এই লাইব্রেরি থেকে কেউ কোনোদিন বই নিয়েছে বলে আমার জানা নেই। আমার দাদার বাড়িতে উপস্থিত হলেই শুধু চাবি খুলে বই বের করা হতো। চাবি চলে আসতো আমার হাতে। দাদার বাড়িতে পুকুর পাড়ে বটগাছের মতো বিশাল এক কামরাঙা গাছ ছিল। সে কামরাঙা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বই পড়ার আনন্দের কোনো তুলনা হয় না। বাবা জায়গায় জায়গায় লোক পাঠিয়ে গ্রাম্য গায়কদের আনতেন। তারা তাদের বাদ্যযন্ত্র হাতে উপস্থিত হতেন। রোগা ভোগা অনাহার ক্লিষ্ট মানুষ, কিন্তু তাদের চোখে বড়ই স্বপ্নময়। দাদার বাড়িতে গান বাজনা হবার কোনো উপায় নেই। অনেকটা দূরে বাবার এক বন্ধুর বাড়ির উঠোনে গানের আসর বসত। হাত উঁচু করে যখন গাতক ঢেউ খেলানো সুরে মাথার লম্বা বাবরি ঝাঁকিয়ে গানের টান দিতেন, আমার মনে বড় দুষ্ক, বড় দুঃখ, আমার মনে গো। তখন তার মনে দুষ্ক ছড়িয়ে যেত শ্রোতাদের মনে। চোখ ভরে জল আসতো। গান চলতো গভীর রাত পর্যন্ত। রাত যত গভীর হতো গানে ততই আধ্যাত্মিক ভাব প্রাধান্য পেতে থাকতো। শেষের দিকে সেগুলি আর গান থাকতো না, হয়ে উঠত প্রার্থনা সঙ্গীত। আমরা ছোটরা অবশ্য তার আগেই ঘুমিয়ে পড়েছি। আমাদের কোলে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঘুমের মধ্যে কোনো এক অদ্ভুত উপায়ে গান শুনতে পাচ্ছি। পারুলাপা। স্কুল আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। স্কুলের বাইরের জীবনটা ছিল আনন্দময়। সেই আনন্দের মাঝখানে দুঃস্বপ্নের মতোই উদয় হলেন পারুলাপা। লম্বা বিষাদময় চেহারার একটি মেয়ে, চোখ দুটি অস্বাভাবিক বড়। থাকেন আমাদের একটি বাসার পরের বাসায়। তার বাবা ওভারসিয়ার, রোগা একজন মানুষ।
মাটির দিকে তাকিয়ে হাঁটেন, চিকন গলায় কথা বলেন, নিজের মেয়েদের অকারণে হিংস্র ভঙ্গিতে মারেন। সেই মার ভয়াবহ মার। যে কোনো অপরাধে পারুল আপাদের দুবার শাস্তি হয়, প্রথমে বাবার হাতে, পরের বার মায়ের হাতে। শাস্তির ভয়াবহতা সম্পর্কে একটা ধারণা দিই। পারুল আপা একবার একটা প্লেট ভেঙে ফেললেন। সেই প্লেট ভাঙার শাস্তি হলো চুলের মুঠি ধরে শূন্যে ঝুলিয়ে রাখা। পারুল আপা পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তারা অনেকগুলো বোন, কোনো ভাই নেই। নিয়ম করে প্রতি বছর পারুল আপাদের একটি করে বোন হয়। তার বাবা মা দুজনেরই মুখ অন্ধকার হয়ে যায়। যে সময়ের কথা বলছি তখন পারুল আপার বয়স 12-13, বয়সন্ধিকাল। বাবা মার অত্যাচারে বেচারি জর্জরিত। তার মা তাকে ডাকেন হাবা নামে, অথচ তিনি মোটেই হাবা ছিলেন না। তার অসম্ভব বুদ্ধি ছিল, হৃদয় ছিল আবেগ ও ভালোবাসায় পরিপূর্ণ। কোনো এক বিচিত্র কারণে তিনি তার হৃদয়ের সমস্ত আবেগ ও ভালোবাসা আমার উপর উজাড় করে দিলেন। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। পারুল আপার ভালোবাসা আমার অসহ্য বোধ হতো। অসহ্য বোধ হবারও একটা কারণ ছিল, তার চেহারা তেমন ভালো ছিল না। আমার চরিত্রে বড় রকমের দুর্বল দিকের একটি হচ্ছে মেয়েদের দৈহিক রূপের প্রতি আমার তীব্র আকর্ষণ। যে দেখতে ভালো না, সে হাজার ভালো হলেও আমার কাছে গ্রহণযোগ্য নয়। রূপবতীদের বেলায় আমি অন্ধ। তাদের কোনো ত্রুটি আমার চোখে পড়ে না। তাদের দৈহিক সৌন্দর্যই আমার সমগ্র চেতনাকে আচ্ছন্ন করে রাখে। বলতে ইচ্ছে করে আমি তব মালঞ্চির হব মালাকর। থাক সে কথা, পারুল আপার কথা বলি। তিনি ভালোবাসার কঠিন শিকলে আমাকে বাঁধতে চাইলেন। আমাকে ভুলানোর জন্য তার সে কি চেষ্টা। বাবার পকেট থেকে পয়সা চুরি করে আমাকে দিতেন। স্কুলের টিফিনের জন্য তাকে সামান্য পয়সা দেওয়া হতো। তিনি না খেয়ে সেই পয়সা জমিয়ে রাখতেন আমার জন্য। এর প্রতিদানে মাঝে মাঝে তার সঙ্গে স্কুলে যেতে হতো। সেটা অতি বিরক্তিকর ব্যাপার। তিনি ক্লাস করছেন, আমি বেজার মুখে তার পাশে বসে। তিনি একটা হাতে আমার গলা জড়িয়ে আছেন। সেই সময় অধিকাংশ মেয়ে ছোট ভাইদের স্কুলে নিয়ে আসতো। ছোট ভাইরা অনেক সময় অভিভাবকের মতো কাজ করত। বাবা মারা নিশ্চিন্ত থাকতেন মেয়ের সঙ্গে পুরুষ প্রভৃতি একজন কেউ আছে। পারুল আপার সঙ্গে স্কুলে গিয়ে একবার বিরাট সমস্যায় পড়লাম। স্কুল কম্পাউন্ডের ভেতর একজন পাগল ঢুকে গেছে। মেয়ে মহলে আতঙ্ক, ছোটাছুটি। আমি পারুল আপার নজর এড়িয়ে পাগল দেখতে গেলাম। কি আশ্চর্য, পাগল আমায় চেনা। শুধু চেনা নয়, খুবই চেনা। উনি হচ্ছেন সুরসাগর প্রাণেশ দাস, বাবার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। প্রায় বাসায় আসেন, তখন গানের জলসা বসে। আমাদের বাসায় হারমোনিয়াম নেই। আমরা ছুটে গিয়ে লায়লা আপাদের বাসা থেকে হারমোনিয়াম নিয়ে আসি। ঘন্টার পর ঘন্টা তিনি গান বাজনা করেন। গায়ক প্রাণেশ দাস, শ্রোতা আমার বাবা। এইসব ওস্তাদি ধরনের গান আমাদের ভালো লাগে না। শুধু বাবা একাই আহা আহা করেন। প্রাণেশ কাকু পাগল হয়ে গেছেন আমার জানা ছিল না। এখন অবাক হয়ে দেখি তিনি বিচিত্র ভঙ্গি করে মেয়েদের দিকে ছুটে ছুটে যাচ্ছেন। মেয়েরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে, একে অন্যের উপর গড়িয়ে পড়ছে। আমি অসীম সাহসী এগিয়ে গেলাম পাগলের দিকে। প্রাণেশ কাকু আমাকে চিনতে পারলেন। গম্ভীর গলায় বললেন, কিরে বাবু, ভালো? আমি বললাম, জি ভালো। আপনি এরকম করছেন কেন? প্রাণেশ কাকু লজ্জিত গলায় বললেন, মেয়েগুলোকে ভয় দেখাচ্ছি। ভয় দেখাচ্ছেন কেন? মেয়েগুলি বড় বজ্জাত। তোর বাবা ভালো আছেন? জি। হারমোনিয়াম কিনতে বলেছিলাম, কিনেছে? জি না। শখানেক টাকা হলে সিঙ্গেল রিড হারমোনিয়াম পাওয়া যায়, কিনে ফেললেই হয়। রোজ রোজ অন্যের বাসা থেকে আনা, তুই তোর বাবাকে বলবি। জি আচ্ছা। আর আমার মাথা যে খারাপ হয়ে গেছে এই খবরটাও দিস, বাড়িতে বেঁধে রাখে। তুই এখানে চুপচাপ দাঁড়া, আমি মেয়েগুলোকে আরেকটু ভয় দেখিয়ে আসি, তারপর তোকে নিয়ে তোদের বাসায় যাব। জি আচ্ছা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। প্রাণেশ কাকু আরও কয়েকবার প্রচণ্ড হুঙ্কার দিয়ে ফিরে এসে আমার হাত ধরে গেটের দিকে রওনা হলেন। আর তখনই হাতে লম্বা একটা লাঠি নিয়ে রণরঙ্গিনী মূর্তিতে আবির্ভূত হলেন পারুল আপা। তার মূর্তি প্রাণ সংহারক।
তিনি তীব্র গলায় বললেন, একে ছাড়েন, একে না ছাড়লে লাঠি দিয়ে এক বাড়িতে আপনার মাথা ফাটিয়ে দেব। ছাড়েন বলছি। পাগলের সিক্স সেন্স খুব ডেভেলপড হয় বলে আমার ধারণা। প্রাণেশ কাকুর সঙ্গে সঙ্গে বুঝলেন আমার হাত না ছাড়লে এই মেয়ে সত্যি সত্যি তার ছোট শরীরে সমস্ত শক্তি দিয়ে আঘাত করবে। তিনি আমার হাত ছেড়ে দিলেন। পারুলাপা ছুটে এসে ছোঁ মেরে আমাকে কোলে করে নিয়ে গেলেন। এত প্রবল উত্তেজনা সহ্য করার ক্ষমতা তার ছিল না। পারুলাপা হাত পা এলিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পারুলাপা ছিলেন যাবতীয় নিষিদ্ধ বিষয়ে আমার জ্ঞানদাত্রী। পুরুষ এবং রমণীর ভেতর বাহ্যিক সম্পর্ক ছাড়াও যে অন্য এক ধরনের সম্পর্ক আছে তা প্রথম জানলাম তার কাছে। তখন আমার বয়স 8, ক্লাস 3-তে উঠেছি। জটিল সম্পর্কের বিষয় জানার জন্য বয়সটা খুবই অল্প। খুবই হকচকিয়ে গেলাম। এসব কি বলছে পারুলাপা? কি অদ্ভুত কথা। পারুলাপার কথা বিশ্বাস করার কোনোই কারণ দেখলাম না, কিন্তু উনি বা বানিয়ে বানিয়ে এমন অদ্ভুত কথা বলবেন কেন? নরনারীর সম্পর্কে জটিলতা ব্যাখ্যা করার পেছনে পারুলাপার একটা কারণ ছিল। কারণ হচ্ছে আমাদের পাশের বাসার ভদ্রলোক। ওদের বাড়িতে 15-16 বছরের সুন্দর মতো একটি কাজের মেয়ে ছিল। মেয়েটি ভদ্রলোককে বাবা ডাকত। হঠাৎ শুনি তিনি এই মেয়েটিকে বিয়ে করেছেন। ভদ্রলোকের 2টি বড় মেয়ে কলেজে পড়ে। তারা খুব কান্নাকাটি করতে লাগলো। ভদ্রলোকের স্ত্রী ঘন ঘন ফিট হতে লাগলেন। ঘটনাটা চারপাশে বড় ধরনের আলোড়ন তৈরি করল। বড়রা সবাই এই ঘটনা নিয়ে আলাপ করে। সেই আলাপে আমি উপস্থিত হলে চোখ বড় বড় করে বলে, আই ভাগ। কাজেই আমি নিজেই পারুলাপার কাছে জানতে চাইলাম ব্যাপারটা কি। তিনি গম্ভীর গলায় বললেন, বিয়ে না করে উপায় কি? ওই মেয়ের পেটে বাচ্চা। পেটে বাচ্চা হলে বিয়ে করতে হয় কেন? তোকে বলা যাবে না, খুব লজ্জার কথা। না, আমাকে বলতে হবে। কাউকে বলবি না তো? না, বলবো না। কসম খা। কিসের কসম? বল বিদ্যা। বিদ্যা। বল কোরআন। কোরআন। বল টিকটিকি। টিকটিকি বলবো কেন? টিকটিকি আবার কিরকম কসম? টিকটিকির যেমন লেজ খসে যায়, তুইও যদি এই কথা কাউকে বলিস তাহলে তোর জীবও খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে টিকটিকির নামেও কসম করলাম, আর পারুলাপা গন্ধম ফলের সেই বিশেষ জ্ঞান আমাকে দিয়ে দিলেন। আমার মনে আছে, মনে খুব বড় ধরনের আঘাত পেলাম। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, না, এসব মিথ্যা, এসব হতেই পারে না। ব্যাপারটা নিয়ে আমি যে কারোর সঙ্গে আলাপ করব সেই উপায় নেই। টিকটিকির কসম খেয়েছি, জিহ্বা খুলে পড়ে যেতে পারে। এই সময় পাশের বাড়ির ওই ভদ্রলোকের বড় মেয়েটির হাসি রোগ হলো। সারাক্ষণ হাসি, খিলখিল করে হাসি। গভীর রাতে ঘুম ভেঙে শুনি পাশের বাড়ি থেকে হাসির শব্দ আসছে। গভীর রাতে সেই হাসি শুনে বড় ভয় লাগতো, গা শিরশির করত। মেয়েটির কোথা যেন বিয়ে ঠিক হয়েছিল। বাবার এই কাণ্ডে তার বিয়ে ভেঙে যাবার পরেই হাসি রোগ হয়। তার কয়েকদিন পরেই তারা বাড়ি ছেড়ে চলে যায়। ভদ্রলোকের স্ত্রীকে আমি নানু ডাকতাম, মেয়ে দুটিকে খালা। তারা আমাকে খুবই স্নেহ করত। প্রায় ডেকে নিয়ে বড়দের মতো কাপে করে চা খেতে দিত। 2 নম্বর বোনটি আমাকে সবসময় জিজ্ঞেস করত, তার মতো সুন্দরী কোনো মেয়ে আমি দেখেছি কিনা। এর উত্তরে আমি তৎক্ষণাৎ বলতাম, না। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আমি বেশ সুন্দর না আপা? আপনি। সত্যি বিদ্যা কোরআন বল। সত্যি বিদ্যা কোরআন। তারা চলে যাবার পর পাশের বাড়ি অনেক দিন খালি পড়ে রইল। আমার বেশ কিছুদিন খুব মন খারাপ গেল। অল্প বয়সে মন খারাপ ভাব দীর্ঘস্থায়ী হয় না, আমার বেলায় হলো না। তাছাড়া মন খারাপ ভাব কাটানোর মতো একটা রহস্যময় ঘটনাও ঘটল। একদিন খুব ভোরে 2জন বিচিত্র দর্শন লোক কোদাল নিয়ে পারলাপাদের ঘরে ঢুকল। তারা নাকি কবর খোঁড়ার লোক। ভেতরের দিকের উঠানে তারা কবর খুঁড়তে শুরু করলো। এই ঘটনা শুধু যে শিশুদের মনে চাঞ্চল্য সৃষ্টি করলো তা নয়, বড়রাও অস্বস্তি বোধ করতে লাগলেন। আমার মার ধারণা হলো ভদ্রলোক তার কোনো এক মেয়েকে মেরে ফেলেছে। এখন গোপনে কবর দিয়ে দেওয়া হচ্ছে। বাবা মাকে ধমক দিলেন, এইসব অদ্ভুত ধারণা তুমি পাও কোথায়? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আসলেই অন্য ব্যাপার, তবে কম রোমাঞ্চকর না।
ওভারসিয়ার কাকুর পকেট থেকে 100 টাকা চুরি করেছে তার পিয়ন, অথচ সে তা স্বীকার করছে না। কবর খোঁড়া হচ্ছে সেই কারণেই। পিয়ন একটা কোরআন শরীফ হাতে নিয়ে কবরে নামবে এবং কোরআন শরীফ হাতে নিয়ে বলবে সে টাকা নেয়নি। যদি সে মিথ্যা কথা বলে তাহলে আর কবর থেকে উঠতে পারবে না, কবর তাকে আটকে ফেলবে। সেই ভয়াবহ দৃশ্য দেখার জন্য আমরা দল বেঁধে কবরের চারপাশে দাঁড়ালাম। দরিদ্র পিয়ন হাতে কোরআন শরীফ নিয়ে কবরে নামলো। সে থরথর করে কাঁপছে, গা দিয়ে ঘাম ঝরছে, তাকে দেখাচ্ছে পাগলের মতো। ওভারসিয়ার কাকুর বললেন, এই, তুই টাকা চুরি করেছিস? যে না। সত্যি কথা বল, মিথ্যা বললে কবরে আটকে যাবি। টাকা চুরি করি নাই স্যার। তোর হাতে কোরআন শরীফ, তুই কবরে দাঁড়িয়ে আছিস, মিথ্যা বললে আর উঠতে পারবি না। তখন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হলো। পিয়নের হাত থেকে কোরআন শরীফ পড়ে গেল, সে জ্ঞান হারিয়ে কবরের ভেতরে পড়ে গেল। ওভারসিয়ার কাকু বিজয়ীর ভঙ্গিতে বললেন, বলছিলাম না টাকাই হারামজাদে নিয়েছে। কবর বন্ধ করা হলো, কিন্তু পুরোপুরি বন্ধ করা হলো না। বিশাল একটা গর্তের মতো হয়ে রইল, যে গর্তের দিকে তাকালেই ভয় ভয় লাগতো। এছাড়াও আরও সব ভয়াবহ খবর কানে আসতে লাগলো, যেমন গভীর রাতে নাকি এই কবরের ভেতর থেকে ভারী গলায় কে ডাকে, আয় আয়। একবার কবর খোঁড়া হয়ে গেলে কাউকে না কাউকে সেখানে যেতে হয়। কবর তার উদর পূর্ণ করবার জন্য মানুষকে ডাকে। আমি পারুল আপাদের বাড়ি যাওয়া ছেড়ে দিলাম। কি দরকার ওই ভূতের বাড়িতে যাবার? পারুল আপার সঙ্গে যোগাযোগও কমে গেল, কারণ তার স্কুলের খাতায় একটি প্রেমপত্র পাওয়া গেছে। সম্বোধনহীন সেই প্রেমপত্রে তিনি একজনকে অনুরোধ করেছেন তাকে চুমু খাবার জন্য। কেন জানি আমার মনে হয় এই প্রেমপত্রটি তিনি আমাকেই লিখেছিলেন, কারণ আমি ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, এবং একবার তাকে চুমু খাবার জন্য লাজুক গলায় আমাকে অনুরোধও করেছিলেন। আমি এই অদ্ভুত প্রস্তাবে হেসে ওঠায় খুব লজ্জাও পেয়েছিলেন। তার স্কুলে যাওয়া বন্ধ, জানালার শিক ধরে মাঝে মাঝে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমাকে দেখলেই তিনি চিকন গলায় ডাকেন, আমি পালিয়ে যাই। তার বাবা মা তাকে বন্দি করে রাখায় আমি এক ধরনের স্বস্তি বোধ করি। এখন আমাকে বিরক্ত করার সুযোগ তার নেই। পারুলাপার বন্দি জীবন আমাকে বেশি দিন দেখতে হয়নি। তারা মীরাবাজারের বাসা বদলে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন পুরোপুরি। মানুষ দ্বিতীয়বার শৈশবে ফিরে যেতে পারে না। পারা গেলে আমি অবশ্যই এই অসহায় অভিমানী দুঃখী কিশোরীর পাশে গিয়ে দাঁড়াতাম। আজ তিনি কোথায় আছেন, কিভাবে আছেন আমি জানি না। শুধু প্রার্থনা করি যেখানেই থাকুন যেন সুখ তাকে ঘিরে থাকে। পৃথিবী ও মানুষের কাছে সুখ তার প্রাপ্য। স্বপ্নলোকের চাবি। পারুলাপা নেই, কাজে স্কুলে দুঃসহ 2 ঘন্টা কোনো ক্রমে পার করে দেবার পরের সময়টা মহানন্দের। রবীন্দ্রনাথের ভাষায়, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। সাজানো গোছানো সুন্দর বাড়ি দেখলেই হুট করে ঢুকে পড়ি। বেশিরভাগ ক্ষেত্রেই তৎক্ষণাৎ বের করে দেওয়া হয়। এর মধ্যে একটি বাড়িতে ভিন্ন ব্যাপার হলো। এই বাড়িটিও মীরাবাজারেই, আমাদের বাসার কাছে। বিশাল কম্পাউন্ড, গাছগাছালিতে ছাওয়া, ধবধবে সাদা রঙের বাংলো প্যাটার্নের বাড়ি। এই বাড়িতে কে থাকেন তাও আমরা জানি। সিলেট এমসি কলেজের অধ্যাপক। আমাদের কাছে তার পরিচয় হচ্ছে প্রফেসর সাব। অতি 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 জ্ঞানী লোক, যাকে দূর থেকে দেখলেই পুণ্য হয়। তবে প্রফেসর সাহেব নাকি পাকিস্তানে থাকবেন না, দেশ ছেড়ে কলকাতা চলে যাবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার নাকি চাকরিও হয়েছে। তিনি চেষ্টা করছেন বাড়ি বিক্রির। এক দুপুরে গেট খোলা পেয়ে হুট করে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। গাছপালার কি শান্ত শান্ত ভাব, মনে হয় ভুল করে স্বপ্ন দিয়ে তৈরি এক বাড়ির বাগানে ঢুকে পড়েছি। আনন্দে মন ভরে গেল। একা একা অনেকক্ষণ হাঁটলাম। হঠাৎ দেখি কোণার দিকের একটি গাছের নিচে পাটি পেতে একটি মেয়ে উপুর হয়ে শুয়ে আছে। তার হাতে একটি বই। সে বই পড়ছে না, তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে আর দেখিনি। মনে হলো তার শরীর সাদা মোমের তৈরি, পিঠ ভর্তি ঘন কালো চুল, 16-17 বছর বয়স। দৈত্যর হাতে বন্দিনী রাজকন্যারাও এত সুন্দর হয় না। মেয়েটি হাত ইশারায় ডাকলো। প্রথমে ভাবলাম দৌড়ে পালিয়ে যাই, পর মুহূর্তে সেই ভাবনা ঝেড়ে ফেলে এগিয়ে গেলাম।
কি নাম তোমার খোকা? কাজল। কি সুন্দর নাম, কাজল। তোমাকে মাখতে হয় চোখে, তাই না? কিছুই না বুঝে আমি মাথা নাড়লাম। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি একা একা হাঁটছো, কি ব্যাপার? আমি চুপ করে রইলাম। কি জন্য এসেছো এ বাড়িতে? বেড়াতে। ও আচ্ছা, বেড়াতে। তুমি তাহলে অতিথি? অতিথি নারায়ণ, তাই না? আবারও না বুঝে আমি মাথা নাড়লাম। সে বলল, তুমি এখানে চুপচাপ দাঁড়াও, নড়বে না, আমি আসছি। মেয়েটি চলে গেল। ভেবে পেলাম না সে অনধিকার প্রবেশের জন্য শাস্তির ব্যবস্থা করতে গেল কিনা। দাঁড়িয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? পালিয়ে যাওয়াই উচিত, অথচ পালাতে পারছি না। মেয়েটি ফিরে এসে বলল, চোখ বন্ধ করে হাত পাতো। আমি তাই করলাম। কি যেন দেওয়া হলো আমার হাতে। তাকিয়ে দেখিয়ে কদম ফুলের মতো দেখতে একটা মিষ্টি। খাও, মিষ্টি খাও। মিষ্টি খেয়ে চলে যাও। আমি এখন পড়াশোনা করছি। পড়াশোনার সময় কেউ হাঁটাহাঁটি করলেই বড় বিরক্ত লাগে, মন বসাতে পারি না। আমি চলে এলাম এবং দ্বিতীয় দিনে আবার উপস্থিত হলাম। আবার মেয়েটি মিষ্টি এনে দিল। কোনো সৌভাগ্যই একা একা ভোগ করা যায় না। আমি তৃতীয় দিনে আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে উপস্থিত। মেয়েটি বিস্মিত হয়ে বলল, এ কে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, এ আমার ছোট বোন, এও খুব মিষ্টি পছন্দ করে। মেয়েটির মুখে মৃদু হাসি খেলে গেল। সে হাসতে হাসতে বলল, খুকি, তোমার নাম কি? আমার বোন উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকালো। নাম বলাটা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। আমি ইশারায় তাকে অভয় দিতেই সে বলল, আমার নাম শেফু। শেফু অর্থাৎ শেফালি। কি সুন্দর নাম। তোমরা দুজন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো। আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আজ অন্য দিনের চেয়ে বেশি সময় লাগছে। একসময় চোখ মেললাম। মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ বিষণ্ণ। সে দুঃখিত গলায় বলল, আজ ঘরে কোনো মিষ্টি নেই। তোমাদের জন্য একটা বই নিয়ে এসেছি, খুব ভালো বই। বইটা নিয়ে যাও। দাঁড়াও, আমার নাম লিখে দিই। সে মুক্তার মতো হরফে লিখল, দুজন দেব শিশুকে ভালোবাসা ও আদরে শুক্লাদি। বই নিয়ে বাসায় ফিরলাম। বইটার নাম ক্ষীরের পুতুল। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। পাতায় পাতায় ছবি। ক্ষীরের পুতুল হচ্ছে আমার প্রথম পড়া সাহিত্য। সাহিত্যের প্রথম পাঠ আমি আমার বাবা মার কাছ থেকে পাইনি। বাবার বিশাল লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরির পুস্তক সংখ্যা মাথা ঘুরিয়ে দেবার মতো। সমস্ত বই তিনি তালাবদ্ধ করে রাখতেন। বাবার লাইব্রেরির বই আমাদের অর্থাৎ বাচ্চাদের নাগালের বাইরে ছিল। বাবা হয়তো ভেবেছিলেন এইসব বই পড়ার সময় এখনো হয়নি। শুক্লাদি তা ভাবেননি। তিনি অসাধারণ একটি বই একটি বাচ্চা ছেলের হাতে ধরিয়ে দিয়ে তার স্বপ্নজগতের দরজা খুলে দিলেন। স্বপ্নজগতের দরজা সবাই খুলতে পারে না। দরজা খুলতে সোনার চাবি দরকার। ঈশ্বর যার তার হাতে সেই চাবি দেন না। সেই চাবি থাকে অল্প কিছু মানুষের কাছে। শুক্লাদি সেই অল্প কিছু মানুষদের একজন। শুক্লাদির সঙ্গে আমার ওই বই পাওয়ার পর আর দেখা হয়নি। তিনি কলকাতায় বেথুন কলেজে পড়াশোনা করতেন। ছুটি শেষ হওয়ার পর কলকাতা চলে গেলেন। আর কিছুদিন পর প্রফেসর সাহেব বাড়ি বিক্রি করে ইন্ডিয়া চলে গেলেন। যিনি বাড়ি কিনলেন তিনি প্রথমে গাছগুলি সব কাটিয়ে ফেললেন। বাড়িটিকে ঘিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিলেন। কত না নিঝুম দুপুরে এই শ্রীহীন বাড়ির গেটের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি। গভীর দুঃখ আমার চোখ ভেঙে জল এসেছে। বাসায় এসে বসেছি ক্ষীরের পুতুল নিয়ে। এই বই নিয়ে বসলেই ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে আসতো। মুহূর্তে চলে যেতাম অন্য কোনো পৃথিবীতে। কি অদ্ভুত পৃথিবী না ছিল সেটি। শুক্লাদির দেয়া ক্ষীরের পুতুল বইটি 1971 পর্যন্ত আমার সঙ্গে ছিল। 71-এর অনেক প্রিয় জিনিসের সঙ্গে বইটিও হারিয়েছে। কিন্তু সত্যি কি হারিয়েছি? হৃদয়ের নরম ঘরে যাদের স্থান দেওয়া হয় তারা কি কখনো হারায়? কখনো হারায় না। শুক্লাদির কথা যখনই মনে হয় তখনই বলতে ইচ্ছে করে, জনম জনম তব তরে কাঁদিব। ক্ষীরের পুতুল বইটি আমার জীবনধারা অনেকখানি পাল্টে দিল। এখন আর দুপুরে ঘুরতে ভালো লাগে না, শুধু গল্পের বই পড়তে ইচ্ছে করে। কুয়োতলার লাগোয়া একটা ঘর দুপুরের দিকে একেবারে নিরিবিলি হয়ে যায়।
দরজা বন্ধ করে জানালায় হেলান দিয়ে গল্পের বই নিয়ে বসি। জানালার ওপাশে কাঁঠাল গাছের গুচ্ছ। সেই কাঁঠাল গাছে ক্লান্ত ভঙ্গিতে কাক ডাকে। এছাড়া চারিদিকে কোনো শব্দ নেই। অদ্ভুত নৈশ শব্দের জগৎ। এটা যেন চেনা জানা পৃথিবী নয়, অন্য কোনো ভুবন। বই এ পাতার পর পাতা অতি দ্রুত উল্টে যাচ্ছি। এইসব বই বাবার আলমিরা থেকে চুরি করা। মা জেগে ওঠার আগে রেখে দিতে হবে। ধরা পড়লে সমূহ বিপদের সম্ভাবনা। একদিন ধরা পড়লাম, বাবার হাতেই ধরা পড়লাম। তিনি বিস্মিত হয়ে বললেন, কি বই পড়ছিস? দেখি দেখি বইটা। তিনি বই হাতে নিয়ে গম্ভীর হয়ে গেলেন। বইয়ের নাম প্রেমের গল্প। তিনি থমথমে গলায় বললেন, পড়েছিস এই বই? আমি ক্ষীণ স্বরে বললাম, হুম। বুঝেছিস কিছু? হুম। কি বুঝেছিস? কি বুঝেছি ব্যাখ্যা করতে পারলাম না। বাবা বই নিয়ে আলমেরা তালাবদ্ধ করে রাখলেন। আমি ভয়ে অস্থির। নিশ্চয়ই গুরুতর কোনো শাস্তির ব্যবস্থা হবে। সন্ধ্যাবেলা তিনি বললেন, কাপড় পরে আমার সঙ্গে চল। আমি কোথাও কথা না বলে কাপড় পরলাম। কি হচ্ছে বুঝতে পারছি না। তিনি রিকশা করে আমাকে নিয়ে গেলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। বইয়ের এক বিশাল সংগ্রহ। যেদিকে চোখ যায় শুধু বই, বই আর বই। আমাকে লাইব্রেরি মেম্বার করে দিলেন। শান্ত গলায় বললেন, এখানে অনেক ছোটদের বই আছে, আগে এগুলো পড়ে শেষ কর, তারপর বড়দের বই পড়বি। প্রথম দিনে দুটি বই নিজে পছন্দ করে দিলেন। দুটি বইয়ের একটির নাম মনে আছে, টম কাকার কুকটির। কি অপূর্ব বই! এই বইটি পড়বার আনন্দময় স্মৃতি এখনো চোখে ভাসে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, সিলেটের বৃষ্টি ঢালাও বর্ষণ। আমি কাঁথা মুড়ি দিয়ে বই নিয়ে বসেছি। টম কাকার গল্প পড়তে পড়তে চোখে নেমেছে অশ্রুর বন্যা। সমস্ত হৃদয় জুড়ে এক ধরনের শূন্যতা অনুভব করছি। হঠাৎ করে মহৎ সাহিত্যকর্মের মুখোমুখি হলে যা হয় তাই হচ্ছে। প্রবল আবেগে চেতনা আলোড়িত হচ্ছে। আমার বই পড়ার অভ্যাস মা খুব সহজভাবে গ্রহণ করতে পারলেন না। প্রায় বিরক্ত হয়ে বলেন, এই ছেলে দিনরাত আউট বই পড়ে, যখন সবাই খেলাধুলা করছে সে অন্ধকারে বই নিয়ে বসেছে, চোখ নষ্ট হবে তো। চোখ আমার সত্যি সত্যি খারাপ হলো। যদিও তা বুঝতে পারলাম না, বাইরের পৃথিবী আবছা দেখি। আমার ধারণা অন্য সবাই তাই দেখে। ক্লাস 5-এ উঠে প্রথম চশমা নেই। চোখের ডাক্তার আমার চোখ পরীক্ষা করে আঁতকে উঠে বললেন, এই ছেলে তো অন্ধের কাছাকাছি, এতদিন সে চালিয়েছে কিভাবে? প্রথম চশমা পরে আমিও হতভম্ব হয়ে ভাবি, চারিদিকে জগৎ এত স্পষ্ট, কি আশ্চর্য! দূরের জিনিসও তাহলে দেখা যায়। আগের কথায় ফিরে আসি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য হওয়ায় সবচেয়ে কষ্টে পড়ল আমার ছোট দুই ভাই বোন, শেফু এবং ইকবাল। মীরাবাজার থেকে একা এত দূরে হেঁটে যেতে ভালো লাগে না, আমি এদের সঙ্গে নিয়ে যাই। পথ আর ফুরাতে চায় না। পথে 2-3 জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করতে বসি। আমার সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে যায় যখন দুটি বই হাতে পাই। আনন্দে ঝলমল করতে থাকি। শেফু এবং ইকবাল আমার এই আনন্দে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র আমাকে সঙ্গ দেবার জন্য তাদের দিনের পর দিন কষ্ট করতে হয়। আমাকে রোজ 2টি করে বই দিতে গিয়ে একদিন লাইব্রেরিয়ান ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বিরক্ত গলায় বললেন, এখন থেকে 1টি করে বই নেবে, 2টো না। আর এইসব আজে বাজে গল্প বই পড়ে কোনো লাভ নেই। এখন থেকে পড়বে জ্ঞানের কথা, জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এইসব শিখতে হবে। নাও, আজকে এই বইটা নিয়ে যাও। আমি খুব মন খারাপ করে বইটা হাতে নিলাম। বইয়ের নাম জানবার কথা। বাসায় এসে 2-3 পাতা পড়লাম, এতটুকু আকর্ষণ করল না। পরদিন ফেরত দিতে গেছি। লাইব্রেরিয়ান ভদ্রলোক বললেন, পড়েছ? আমি বললাম, হুম। তিনি হাত থেকে বই নিয়ে কয়েকটা পাতা উল্টে বললেন, আচ্ছা বলো, গ্লেসিয়ার কি? আমি বলতে পারলাম না। তিনি দাঁত মুখ খিচিয়ে বললেন, বাদর ছেলে, যাও এই বই ভালো মতো পড়ে তারপর এসো। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা আত্মজীবনী আমার ছেলেবেলা। আজ ছিল এর 3য় পর্ব। নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানাবেন।
পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।